আমি রেল লাইনে রাতে দিনে রুটি বেচে রাত ভরা রাত্রে আবার রেল লাইনে ঘুমাইছি যাত্রী সাইনের নিচে। আমি গাজীপুর চৌরাস্তা আমার বাড়ির থেকে অনেকে জাইনা লাগবে দইরা নিয়ে আসবে বলে রাত্রেবেলা আমি পান সিগারেট তরি গলার ঝুলাই বেচছি। আমি অনেক কষ্টর ফসল সেই জায়গা থেকে আজকে এই পর্যন্ত করছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমার গরু কোনো বেজাল নাই, আমার গরু ঘাস খের খাওয়ায়া অনেক কষ্ট করে লালন পালন করতেছি। আমার খামারে দেশি এবং সৌন্দর্য গরু আছে 26টি। আপনারা দেখে শুনে এবার কুরবানির জন্য নিতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কুরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি গাজীপুর জেলার নরুন বাজার দিঘিরপাড়া খোলাহাডি রায়হান ডেইরি ফার্মে। 2026 কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু এই খামারে প্রস্তুত হচ্ছে। এই প্রান্তিক খামারটি আমরা ঘুরে ঘুরে দেখতে চাই। তবে তার আগে একটু বলতে চাই, এই যে জমিতে আছি, এই জমিগুলোতে খুব সুন্দর সুন্দর টমেটো, মাশাআল্লাহ কি সুন্দর ঝুলছে। এরই মধ্যেই কিন্তু টমেটো দিয়ে ভরপুর হয়ে গেছে। যাওয়ার সময় টমেটো নিয়ে যেতে হবে। চলুন আমরা একটু গরুগুলো দেখি, বৈশিষ্ট্য তুলে ধরি এবং কোরবানি উপলক্ষে যদি দামাদামি হয় সেটা একটু জানানোর চেষ্টা করব। আসুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। আপনার খামার দেখতে চলে এলাম। একটু জানতেই চাচ্ছি, খামারের নাম আমি শুনলাম যে রায়হান ডেইরি ফার্ম। তো আপনি তো মাসুম বিল্লাহ, রায়হান কার নামে? রায়হান আমার ছেলে, আচ্ছা। বড় ছেলে। তো ওই আমার ছেলের শখের থেকেই আর আমার বাবার শখের থেকেই খামার। কতদিন হলো খামারটা দিয়েছেন? আমি খামার 2017 সালে শুরু করছিলাম। হ্যাঁ তখন থেকে আমার গাভী নিয়ে 4টা গাভী নিয়ে করছিলাম। হ্যাঁ তখন আমার ব্যবসা ছিল মাওনা চৌরাস্তা। হ্যাঁ তখন আমি আব্বুকে প্রথম 3টা ষাঁড় গরু কিনে দিই। হ্যাঁ পরে আব্বুর যে পরিমাণে খরচ বলে তখন আমি আর এটাতে একটু বেমত। হ্যাঁ পরে আব্বুর লগে আবার রাগ করে আমি মাওনা থেকে 4টা গাভী কিনি, মানে আমি হেনে পালার জন্য। হ্যাঁ ওই জায়গায় 4টা গাভী 5 মাস পাললাম। তখন বাবা এনে পালে, আমার একটা বাচ্চা মারা যায় হ্যাঁ খুরা রোগে। হ্যাঁ তখন এখানে দিলাম, আব্বু প্রায় মোটামুটি 3 বছর পাললো। হ্যাঁ মোটামুটি পাললো, বেচাকিনি করলাম। এই পরে দেখি এটা থেকে আমার তেমন একটা মানে তখন আমি চিন্তা করলাম আবার এই 1 বছর আগে হ্যাঁ কুরবানির গরু উঠাইলাম। এবার কতগুলো গরু উঠিয়েছেন? আমি এখন বর্তমানে আল্লাহর রহমতে আপনার আছে সর্বমোট আমার 35টার মতন, আর কুরবানিতে ছাড়ার মতন আছে মনে হয় 24-25টা আছে। সুন্দর সুন্দর গরু দেখছি ভাই, খুব সুন্দর একটা পাকড়া না? কেমন ওজন, কেমন কি হয়েছে? এটা এখন বর্তমানে আপনার 460। আচ্ছা, দাঁত কয়টা কি দেখেছেন? রাত 2টা। দুইটা না? বাহ, এরপরে তো বাহ মাশাআল্লাহ, লম্বা লম্বা শিং। এটা কি জাত, দেশি বলবো না শাহিওয়াল বলবো? না, এটা আপনার ওই অনেকে বলে তুতাপুরি, আবার অনেকে বলে যে ইন্ডিয়ান গির নাকি বলে, যে কান লম্বা। না, কান লম্বা শেষে গির হতে পারে। তোতাপুরি তো হচ্ছে ইয়ের জাত মনে হয়, ছাগলের জাত। না, মানে বলবো না, আমি জানি না। আচ্ছা আচ্ছা, না গিরের মতো মনে হয়, কান লম্বা হিসাবে গির, শাহিওয়াল ক্রস, আবার মাথাটাও লম্বা। মাশাআল্লাহ। এটা কি দেখছি? এটা হলো আপনার ফেলাকবি, এটা হলো বাচ্চা গরু। আচ্ছা, দাঁত হয় নাই না? না, এখনো দুধ খাওয়ার বাচ্চা। এটা কেমন ওজন, কেমন হতে পারে এখন? এটা আপনার 350 প্লাস আছে, কিন্তু এটা এই বছর দিব না ইনশাআল্লাহ। আচ্ছা, আগামীতে করাই। আচ্ছা, এদিকে মাশাআল্লাহ সুন্দর আর একটা শাহিওয়াল। একটু বলবেন সব মিলিয়ে এখানে আপনার কতগুলো গরু আছে যেগুলো মানে এরকম জন্য প্রস্তুতি আছে আপনার 26টা। 26টা। আমার সব হলো শাহিওয়াল আর ভালো জাতের গরু আর কি, সুন্দর। আপনার এখানে মূলত মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো বেশি, তাই না? তো এই লাইনে যে বড় বড় গরুগুলো দেখলাম, এগুলো ওজন কত থেকে কতর মধ্যে আছে? এগুলো আছে আপনার 350 থেকে 450 থেকে মোটামুটি ঈদ পর্যন্ত আরো 500 প্লাস হবে, 400 থেকে 500। আচ্ছা, আর এই লাইনে হচ্ছে একটু ছোট। হ্যাঁ, এগুলো কি দাঁত হয়েছে? এগুলো কিছুটা দাঁত হয়েছে, কিছুটা দাঁত পড়ে যাবে ইনশাআল্লাহ। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে? এগুলো আপনার ওজন আছে আপনার 220, 250, 300 এরকম। আচ্ছা, আবার মাজারো সাইজের গরু আছে এই পাশে। এই যে শেডটা করেছেন, নতুন শেড করেছেন বুঝতে পারছি, চতুর্দিকে কতটুকু জায়গার উপরে করেছেন আপনি? এখানে আপনার সর্বমোট জায়গা আছে হলো আপনার 1 পায়ের উপরে, মানে 35 শতকের উপরে। আচ্ছা, আর শেডটা আছে হলো আপনার 4500 স্কোয়ার ফিট, শুধু এইটা, ওই দুইটা বাদে। হ্যাঁ,
এটা হলো 45 স্কোয়ার ফিট। তো এই যে গরুগুলো আছে, গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন, কি খাওয়ায় বড় করতেছেন? প্রথমত হলো মেন হচ্ছে ঘাস। হ্যাঁ আমি আমার জায়গা আছে ঘাস করছি নিপিয়ার। হ্যাঁ। আর হইলো খড়, মানে আমরা বলি খের, হ্যাঁ। অনেকে বলে খড়। না ঠিকই আছে, খের খড় একই জিনিস। আর কি সাথে? খাবারের মাঝে শুধু আমার যে যে বয়সাগী যে ধানের কুড়া হয়, কুড়াটা রাখি, মানে আমাদের নিজের বাহির থেকে কিনে আনা। হ্যাঁ। আর শুধু ভুসি আর যে সারের যে ফিডটা আপনার এসিআই কোম্পানি, এটি এই দুইটাই জিনিস খাওয়াই। আর ইদারিং আমি এখন এই যে আজকে 1 মাস ধরে অ্যাড করছি এটার সাথে ওই আপনার খোলটা অ্যাড করছি। আচ্ছা, এই 3টে জিনিস। গরুগুলোকে কতদিন আগে সংগ্রহ করা ছিল আপনার? এটা আমার গেছে রোজার সংগ্রহ করা ছিল, কুরবানির আগে কিছু সংগ্রহ করা ছিল। আচ্ছা, গরুগুলো আপনার ভ্যাকসিনেশন সব কিছু কমপ্লিট করা? সব complete করা। এটাই যে আবার গাজীপুর যে সবচেয়ে বড় স্যার আপনার জানা সূত্রে MA হারুনুর রশিদ, আচ্ছা ওই স্যারে আমার এই গরু সব ট্রিটমেন্ট যা করার আগে স্যার এসে দেখে। আচ্ছা, গাজীপুর সরকারি আপনার জীবনের গল্প শুনবো এবার একটু। ভাই, এটা কি আপনার বকনার শেড? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কতগুলো বকনা রেখেছেন এখানে? এখানে আমার মোট বকনা আছে হলো আপনার 13টি। এর মধ্যে বয়স কেমন? কোনোটা আছে 8 মাস, কোনোটা 7 মাস, কোনোটা 12 মাস। প্রেগনেন্ট হয়েছে? প্রেগনেন্ট আছে এই শেডে। ওই শেডে না? আচ্ছা, তো আপনি ওই ষাঁড় গরু লালন পালন করবেন, আবার বকনাও, দুটোই মাথায় রেখেছেন না? জি জি, আমার ভবিষ্যতে স্বপ্ন আছে, আল্লাহ যদি করে আমি নিজে মিষ্টির দোকান দেব। মিষ্টির দোকান দিবেন? জি। আচ্ছা, আপনার তো স্বপ্ন অনেক। আপনি আবার বলছিলেন যে আপনার জীবনের কঠিন গল্প আছে। জি জি কি গল্প আমরা শুনবো? স্যার, এই গল্প বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু স্যার ছোট করে শুনি। ছোট করে বলতে আমি অতি ফার্স্ট আমি বাইক থেকে রাগ করে চলে যাই। যাওয়ার পরে আমি এই যে গাজীপুরা 27 এখানে ওই যে ওভারব্রিজটা ছিল, ওভারব্রিজের নিচে রাজশাহীর যে আমাস তো আগে খাঁচার ভিতরে খুব বন দিয়া, হ্যাঁ। এই বনের উপরে আমি লঙ্গি ফিতান দিয়ে ঘুমাইছিলাম স্যার। অনেক কষ্ট করছি, গলার জুলায় 5 সিগারেট বেচছি, আরও অনেক ইতিহাস আছে। এই কষ্ট থেকে স্যার আজকে এই ফসল আল্লাহ দিছে আপনাকে দোয়ায়। এরপরে আমার হালুয়া রুটি, আমি মাহাজনরে 1300 টাকা অ্যাডভান্স দিয়ে আমি হালুয়া রুটির ব্যবসা যাই। যখন হালুয়া রুটির আমি ব্যবসা যাই, যে গাড়ি দেওয়া যাবে সে রাস্তায় ঘুরা ঘুরা ফুটপাতে, এরপরে যখন মাহাজনের এনে হালুয়া রুটির কারখানাতে কাজ করি, তখন আমার প্রথম দিনের ইনকাম ছিল 17 টাকা। এটা কি বিক্রি করে? হালুয়া রুটি? হালুয়া রুটি তখন লাভ হওয়ার কথা ছিল 200-250 টাকা, কিন্তু আমার লাভ হয়েছিল 17 টাকা। মানে আমি কাস্টমার বেশি বেশি দিয়া আমি বেচায় পড়ছি, মাহাজনের কাছে ঠিকই ভালো সাচ্ছি। বা আমি তো বুঝতে পারি না, যেভাবে বলছে যে একটা রুটির 4টা ভাগ করবা 10 টাকা করে 40 টাকা বেচবা, কিন্তু একটা রুটিতে 32 টাকা আমার চলে যেত। তা আমি 4টা ভাগ করে বেচছি, তখন ওই হালুয়াটা বেশি গেছে গা। আচ্ছা, ছিঁড়া ছিঁড়া দিছি তো হালুয়াটা বেশি গেছে গা। তখন গিয়া ওজনে মালিক তো ওজন পক্ষে টাকা নিছে, তখন গিয়া বেচা কিনিটা কমেছে মাত্র 17 টাকা। তখন আমি বলছি আল্লাহ ভরসা, 17 টাকা তো আমি পাইছি। হ্যাঁ। যাই হোক, এরপরে আপনার এই হাবু ভাইয়ের আরদের উপরে আমি সালা বিছায় ঘুমাইছিলাম, আরদের নিচে পাটের সালা বিছায় ঘুমাইছিলাম। আচ্ছা, মেন্তিগুড়ি যে যে কাঁচামাল কিনলে যে নিয়ে এক জায়গাতে এক জায়গায় দলা করে, দলা করলে বস্তা প্রতি 5 টাকা দেয়, 2 টাকা 10 টাকা এরকম দেয়। হ্যাঁ। এই মেন্তিগুড়িটা আমি করছিলাম এই যে হাবু ভাইয়ের দোকানে এই জায়গায়। আচ্ছা, তো মেন্তিগুড়ি করলাম অনেক কষ্ট করে। মেন্তিগুড়ি করে আমি প্রথম ইনকাম করি, যাই হোক এনে করি বাড়ি থেকে। তাই আমার জীবন কাহিনী স্যার বলতে গেলে অনেক ইতিহাস না, যাই হোক এলা অনেক। কিন্তু আমি একটাই জানি, আমি রাস্তার যাত্রী সাইনের নিচে ঘুমাইছিলাম, আমার থাকারও জায়গা ছিল না। হ্যাঁ। আমি অনেক কষ্ট, বাস্তব আল্লাহ সাক্ষী আমি যা বলছি। আপনি যে বলছেন যে গাজীপুরে প্রথম 17 টাকা বা আপনি যাত্রী ছাউনির নিচে ঘুমিয়েছেন, সেগুলো আরো কত বছর আগে? ছোট? এটা আরো আপনার 17-18 বছর আগে। আগে। এরপর আমি এমন একটা ছোট ছিলাম আমি, হ্যাঁ। মানে একটু বয়সে খাটো ছিলাম। হ্যাঁ। তখন অতি পাশে কোনো কাজ পাই না, আমি বাড়ির থেকে আব্বুর থেকে টাঙ্গের থেকে 500 টাকা নিয়ে আমি পলায়ে গেছিলাম। আচ্ছা। পরে আপনার যে গাজীপুর চৌরাস্তা, যে মূল চৌরাস্তা, এখানে লেবারের কাজ করতে, তা আমি ছোট দেখে লেবারের কাজ করতে গেছিলাম হ্যাঁ। এক দলের সাথে। তখন আপনার ওই বালুটা তারা নিছিল হইলো 3000 না 4000 টাকা এক গাড়ি বালু আপনি নিয়ে পৌঁছাই দেবেন, তো একটু দূরে মাথাত করে নিতে হইব। হ্যাঁ। তখন আমরা যে কয়জনে গেছিলাম, পরে এনে আপনার বুঝি মানে বালুটি নিতে পারলে 350 টাকা রোজ পড়ে। হ্যাঁ। তো একদিন আর আমরা নিতে পারি নাই,
মানে কালকে আরো 1-1.5 ঘন্টা করলেই হয়ে যাবে। হ্যাঁ পরে আমার সেদিনকে একদিন করে হাইরে আনতে বিদায় করে দিছে, তারা 4 জনে কি করছে ওই কামটা করছে পরের দিন গিয়া হ্যাঁ আমাকে শুধু 60 টাকা দিয়ে বিদায় করে দিছে। আচ্ছা কিন্তু বাগে যদি পরের দিন আমি 1 ঘন্টা তাদের সাথে করতে পারতাম, মানে আমি ছোট এলাকা আমারে দিছে না, বিদায় করে দিছে। তো ওখান থেকে আপনি এই যে গরুর খামার এটা কিভাবে আসলো বা পয়সাটা আপনি পেলেন কোথা থেকে? এগুলো করতে তো অনেক পয়সার বিষয়। এগুলা বলতে যখন আমি মাহাজনের করলাম না, আমি অনেক কষ্ট করে গলার ঝুলে পান সিগারেট বেচছি, বেচে আমি কিছু টাকা জমাইছি, জমায়া পরে আপনার আমি নিজে হালুয়া রুটির কারখানা দেই, এই যে টঙ্গী বিশ্ব ইজতেমায়। হ্যাঁ মাহাজনের সাথে একটু রাগ করে বলতে মাহাজনে আমাকে কারখানা ভাড়া দিছিল, বলছিল যে ইজতেমার 6 দিন তোমারে ভাড়া দিব। আমি বলছি ঠিক আছে তাহলে আমারে ভাড়া দেন। কত? আমারে 6 দিনে তুই 8,000 টাকা দিবি। হ্যাঁ তখন আমি মাহাজনে বললাম ঠিক আছে আমি তোমার 8,000 না, তোমার আমি 10,000 টাকা দিব। হ্যাঁ দেখো আমার কাছে টাকা নাই, তাহলে আমি টাকা আনবো। পরে আমার খালাম্মার থেকে আমি টাকা চাইছিলাম, আমার মায়েরে বলছিলাম, তখন আমি আব্বুর সাথে কথা হয় না, রাগ করে চলে গেছি। হ্যাঁ পরে টাকা চাইছিলাম, তখন আমার অনেক জীবন কাহিনী তো, মানে পরে আমার না, মায়েরে সংক্ষেপে বললাম, বলেন হ্যাঁ, আর কি। সংক্ষেপে আমার মাকে বললাম। পরে মা বলছে খালাই বলছে আমার 5,000 টাকা দিবে। হ্যাঁ তখন আমি রাইতে দিনে রুটি বেশি, যে যোধপুর রেলগেটে রাত্রেবেলা রেলগেটে বেশি এরা রেলগেটেই ঘুমাই। হ্যাঁ মানে রাতের 1টা তরিক রুটি বেশি, সন্ধ্যা 8টায় বারোয়া, 1টা থেকে 2টা-3টা তরিক রেলগেটে ঘুমাই বা বাস স্ট্যান্ডে যাত্রী শ্রেণীর নিচে ঘুমাই। আবার ফজর আজান দিলে আবার এই রুটি নিয়ে আবার বাড়িয়া রাইতেও বেশি সকালেও বেশি বেচছে। আমি টাকা জমাইতেছি কারণ ইস্তেমার দোকান করবো। হ্যাঁ পরে ইস্তেমার 6 দিন আগে মাহাজনে কয় না আমি যাবো, আমারে দিব না। পরে মনটার মাঝে অনেক কষ্ট লাগলো, যা জীবনে তো কোনো সময় কিয়া করি নাই, আর যা কামাইছি আমি খরচই করে লেছি, আমার বাপ মায়েরও আমি দিইনি কোনো সময় হিসেবে। তখন এরকম করলাম, পরে রাগ করে মাহাজনের সাথে আমি কই যে আমি গাড়ি বানাম, মানে আমার মনে একটা আগ্রহ আসলো না আমি নিজেই গাড়ি বানাম। তখন আমি গাড়ি বানাইলাম, গাড়ি বানায়া ওই রাইতে একদিনকা রুটি বেচা লাভ হইলে রড কিনি, আরেকদিন আপনার ওই কাঠ কিনি, মানে এরকম 2 দিন 3 দিন জমায়া 7 দিনের ভিতরে 7টা জিনিস তৈরি করলাম। হ্যাঁ আর খালাম্মার থেকে আর কাঠ থেকে জানি 5,000 টাকা নিছিলাম। আচ্ছা 5,000 টাকা দিয়া তখন ময়দার বস্তা হইলো 800 টাকা, আটার বস্তা 800 টাকা। হ্যাঁ তখন আমি আটা কিনলাম 3 বস্তা, কিনা গিয়ে আমি দোকান চালু করলাম ইস্তেমায়। আল্লাহর কি রহমত, সেই বছরে আল্লাহ দিছে আমার 28,000 টাকা লাভ হয়েছে 6 দিনে। বাহ! 28,000 টাকা আমার লাভ হয়েছে। তখন এটা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম। মানে তারপরে ওখান থেকে মূলত আপনার ধীরে ধীরে ব্যবসাটার মানে বড় হয়, আমার বড় হয়, ব্যবসা হয়। টার্নিং পয়েন্ট শুরু হলো। হ্যাঁ, কিন্তু আর ইদারিং পরে ব্যবসা করতে করতে রাস্তায় আবার যেমন মাওনা চৌরাস্তা হালিমের দোকান আছে এখনো 2টা, আচ্ছা, মাওনা চৌরাস্তা পশ্চিম পাড়ে। এগুলো এরকম পরিশ্রম করে বিভিন্ন ধরনের কাজকর্ম করে আপনি হালিমের দোকান দিয়েছেন। হ্যাঁ, পরে ওই হালুয়া রুটির কারখানা দিলাম, আমার কর্মচারী আইলো, কর্মচারী পরে মোটামুটি আল্লাহর রহমতে আপনাকে আমার কর্মচারী হয়ে গেল 22 জন। এখন কতজন? এখন আছে 25 জন। মাশাআল্লাহ। তে আল্লাহর রহমতে এখন আছে 25 জন। পরে হালিমের দোকানের পাশাপাশি আমি আরেকটা ব্যবসা দেই, সেটা মার খাই, পরে আবার দেই হালিমের দোকান। হ্যাঁ এখন বর্তমানে হালিমের দোকান আছে 2টা। হালিমের পাশাপাশি আমি দেখা যাইতেছে আবার যে হালিমওয়ালারা যে মাল কিনে, বট কিনে, হ্যাঁ ওই বটের সেল দেই। আল্লাহ আমার ওই জায়গা থেকে ভাগ্য খুলে দেয়। আচ্ছা, হালিমের বট, হ্যাঁ, ওখান থেকে ভাগ্য খুলে গেল। হ্যাঁ। যাই হোক, ওই হেন ওটার থেকে- পাশাপাশি এখন আপনি হ্যাঁ, খামার আল্লাহর করেছেন। মতে 3টা ব্যবসা। মোটামুটি পড়াশোনা করেন নাই? আমি মাদ্রাসার লাইনে পড়ছি, আমি সফটওয়্যার সালে তৈরি করছি, মানে আপনার কোরআন শিব নজরানা শেষ করে মাওলানা লাইনের এই উর্দু কায়দা শেষ করছি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার বয়স কত? এখন বয়স আমার 31 চলে না। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। তো ভালো আছেন? ভালো। এটাই কি আপনার বাবা? জি, আমার বাবা। আপনার ছেলে পালিয়ে গিয়েছিল? হ্যাঁ, পালাই গেছিল। হ্যাঁ ছোটবেলায় আবার আমার দেখতেনে ড্যাম আর কি, হ্যাঁ আমি একটু দূরে রাখছিলাম, হ্যাঁ যে যাই কিছু আমি কামাই রুজি করতে আমি তো একটা গরিব মানুষ ছিলাম। হ্যাঁ। তখন এটা হেনে দূরে দূরে রাখছি, হ্যাঁ তখন হেনতে একটু পলা হয়ে গেছে কয় শেষ অবস্থা শেষ করলো কি যাবা আমার আর মাথায় খেলে না। আচ্ছা আচ্ছা, যাক, এখন তো আসছে, কাজকর্ম করছে বা খামার দিয়েছে, এখন আপনাদের মধ্যে তো আর ঝামেলা নেই? না, কিচ্ছু ঝামেলা নেই, আল্লাহর রহমতে। এটাই খুব ভালো লাগলো, খুব খুশি হলাম। একটা ছেলে আমার, একটা ছেলে? এই একটা ছেলে আমার। বিয়ে শাদী করাইছেন? হ্যাঁ, বিয়ে শাদী করাইছি, আচ্ছা। 2টা নাতি, ও 2 মাইয়া বিয়ে দিয়ে লাইছি। তাহলে তো সুখের সংসার। হ্যাঁ, চলেন এবার একটু গরু দেখি আর দরদাম করি। হ্যাঁ, আসেন আসেন। আমরা আবারও শেডে এলাম, মূল আলোচনা করতে চাই, সেটা হচ্ছে
এই যে গরুগুলো দেখলাম, এই গরুগুলো আপনি কি ঠিকা হিসাবে বেচবেন নাকি লাইভ ওয়েটে, কোনটা চিন্তা করছেন? আসলে মূলত গরুটা ঠিকই ভালো, আইসা দেখবো, যার পছন্দ হইলো তারও একটা বুঝ আছে, আমারও একটা বুঝ আছে, মানে দামাদামি করে নিতে হবে। দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখান থেকে কয়েকটা গরু আমরা একটু নমুনা হিসেবে আমার দর্শকদেরকে একটা ধারণা দিই। হ্যাঁ, তো এই গরুটা, এটা তো দেশি গরু দেখছি একটা, এটা কেমন কি চাওয়া? এটা আমার চাওয়া এখন যদি নেয় আপনার রোজার ঈদের আগে, হ্যাঁ, তাইলে চাওয়া দাম হইলে 1,70,000, আর পয়সা দাম দর করবে। আচ্ছা 170 হচ্ছে যদি রোজার ঈদের মধ্যে নেয়, ঈদের আগ পর্যন্ত এটা 170, আর ঈদের পরে গেলে কোরবানির ঈদের আগে হলে আবার দেখে যাচাই করে, কারণ স্বাস্থ্য বাড়তেও পারে বা শুকাইতেও পারে, এটা আমি তো আর বলতে পারি না। তো আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, দেখে পরে দাম দর। এখন হচ্ছে 170 রমজানের ঈদ পর্যন্ত। জি এই যে আপনার খামারের সবচেয়ে বড় গরু মনে হয় না? জি জি, এইটা এবার এইটা এই দুইটা পাকড়া, এটার ওজন কেমন কি আছে? এটার ওজন এখন আপনার 400-র উপরে আছে, 400 450-র উপরে। তো এই গরুটা ঈদের জন্য যদি কেউ নিতে চায় এই রমজানের ঈদের মধ্যে, তাহলে কত কি দাম এখন নিলে? এখন যদি কেউ নিতে চায় তাহলে আপনার 2.5 লক্ষ টাকা আচ্ছা, দাম। এরপর আসবে, দেখবে, যাচাই করবে, দরদাম হবে। দরদাম হবে। আচ্ছা, আর যদি একবার কোরবানি ঈদের জন্য কেউ বুকিং দিয়ে রাখতে চায় যে ভাই আমি ঈদের সময় ডেলিভারি নিব, সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে 3-এর নিচে হলে ছাড়বো না। 3? আচ্ছা, পাশে আসি একটু। এই যে দেখেন আরেকটা পাকড়াটার তো ওজন তো মনে হয় একই রকম না? এটা আপনার একটু বেশি আছে, একটু সেটার বেশি থেকে হবে। একটু বেশি আছে। আচ্ছা, তো এটার দাম কেমন কি হবে? এটার দাম আর ওটার দাম সেম সেম, সেম। 2.5, আর কোরবানির সময় নিলে 3। হ্যাঁ 3। এই তো। জি। আচ্ছা, ভালো লাগলো। ছোট গরু না, একটু এই পাশে দেখি। হ্যাঁ, এই যে এটা দেখছি, এটা কেমন ওজন আছে? এই গরুটা আসলে এখনো আসে নাই, আসে গরুটা নাই। আরো কুরবানি আস্তে আস্তে এই পাছা আরো মাংস বাড়বে, মানে এটার গঠন যে আছে, জি, গঠন হিসাবে সেই গরুটা অনেক আরো লাইভ হয়ে যাবে। এটা ঈদ পর্যন্ত কত হলে বেচার চিন্তা ভাবনা বলেন তো মোটামুটি? এটা কুরবানিতে আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ 2-এর উপরে ইনশাআল্লাহ। 2-এর উপরে? জি। আচ্ছা, তো ঠিক আছে। আপনার এটি কিন্তু আপনার গরু আমারটি সব হাই কোয়ালিটি, মানে যারা কুরবানির জন্য বুকিং দিবে বা নিবে তাদের জন্য গরুগুলো কি ঢাকায় পৌঁছানোর কোনো ব্যবস্থা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেটার জন্য কি আবার কি? না না, আমি আমার নিজ খরচ আমি ডেলিভারি পৌঁছে দেবো। ডেলিভারি পৌঁছিয়ে দিবেন? আচ্ছা, ঠিক আছে, বিদায় নেই। হ্যাঁ, আপনার সফলতা কামনা করছি। আপনার জীবনের গল্প খুব কঠিন ছিল, কঠিন বাস্তবতা ছিল, সেই কঠিন বাস্তবতা পেরিয়ে আপনি সেই রাস্তায় কাজ করতে করতে আজকে মাশাআল্লাহ গরুর খামার করেছেন। কথাটা শুনে আমার মন ভরে গেছে। আমি যখন ফোনে শুনেছি তখনই বলেছি যে ভাইয়ের ফার্মে যাব এবং দেখতে চাই, কারণ গরুর ফার্ম যারা করে তারা মোটামুটি পয়সাওয়ালা মানুষ ভাই। পয়সা ছাড়া কিন্তু গরুর ফার্ম করা যায় না, কারণ শেড, জায়গা, এই সেই অনেক খরচ, এরপরে গরুর খরচ। তো সেখানে মানে বাড়ি থেকে বের হয়ে, আপনার যখন বের হয়েছিলেন বাড়ি থেকে তখন কত টাকা ছিল আপনার কাছে? তখন আমার আব্বু অনেক গরিব ছিল। তো আমার আব্বু, আমি মাদ্রাসাতে পড়ছি আপনার 3 বছর, 3 বছরে আমার বাবা একটা পাঞ্জাবি দিছে, মানে এত অভাব ছিল, মানে আমার বাবা দিতে পারে না, আমার বাবা অনেক গরিব ছিল। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার আব্বুর থেকে আমার জানা সত্ত্বে, হ্যাঁ, আমাদের ওই যে আগে একটা টাঙ্ক থাকে, টিনের যে টাঙ্ক, হ্যাঁ ট্রাঙ্ক থাকে, জি, টাঙ্গের ভিতর থেকে আমি 500 টাকা চুরি করে নিয়েছিলাম। মাটির ঘর ছিল আমাদের, হ্যাঁ। মাটির ঘরের একটা ওই যে কানা আছে, কানার ভিতরে চাবি রাখতো, এটা দেখতাম। আচ্ছা, ওই জায়গা থেকে চাবি নিয়ে টাঙ্ক থেকে আমি 500 টাকা চুরি করে নিয়েছি। তখন আমার আম্মু জিগায়, আমি যাইবেলা কানতেছি আর জায়গা, পরে আম্মু জিগায় কই যাস, আমি কিছু কই না। হ্যাঁ। পরে আমার আম্মু বললো কই যাস, আমি কই নানি ঘর যেতে গেছো তোর, আমি কই হ। মানে ওই মাই কিন্তু আমারে উড়াই দিল, মানে আমি কি কম, আমি থতো মতো খেয়ে গেছিলাম। হ্যাঁ। ওই যে মাই যখন বললো যে তুই নানির বাড়ি, নানির বাড়ি, হ্যাঁ। তখন আমি কই হ, নানি ঘর যেতে বলছে। হ্যাঁ। এই কথা কই আমি চলে গেছি। সেই 500 টাকা কি করেছিলেন? এটা কি খরচ করেছিলেন? খরচ করে ফেলছি, তখন আমার কাছে আর টাকা ছিল না। পরে তো ওই যে আমি রাস্তায় ঘুরতাম, হ্যাঁ। তখন ওই যে আরতে গেলাম। আড়তে আড়তে গেলেন, আমার আড়তে একটা গেলেন। মহিলা ছিল, হ্যাঁ। মহিলা বলল যে তুমি এক কাজ করো, এই যে মানুষের কাঁচামাল কিনে এই যদি নিয়ে দাও তাহলে তোমার 5 টাকা 2 টাকা করে দিব। তখন মানে মেন্টি গুড়ি বলে, হ্যাঁ। লেবার গুড়ি। হ্যাঁ। তখন আমি ছোট, আমি প্রায় 20 কেজি বা 25 কেজি ওজন পারি। হ্যাঁ। তখনও 30 কেজি তরিকে আমি পোজা পেতাম। বাহ, যাই হোক, শেষ সময়ে আবার গল্প লম্বা করতে চাই না, তবে ভাই আমার দর্শকদেরকে বলতে হবে সবাই কিন্তু বাড়ি থেকে পালালে হবে না, তাই না? আবার আপনার গল্প শুনে সবাই বাড়ি থেকে পালিয়ে গেলে এটা ঠিক হবে না। আপনি যেটা করেছেন হয়তোবা যে কোনো কারণেই করেছেন, কিন্তু সেই সময় হয়তোবা আপনার কাছে ঠিক ছিল, কিন্তু আপনার বাবা মার কাছে ঠিক ছিল না। কাউকে আমরা উদ্বুদ্ধ করতে চাই না, তবে জীবনে কত স্ট্রাগল করে ধরুন একটা খামার দিয়েছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। শেষ করি, আল্লাহ হাফেজ।